মানুষ যখন না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, অতিরিক্ত কিছু পেয়ে যায়, তখন নিজের সীমা ভুলে যায়। মনে করে এই অতিরিক্ত পাওয়াটা তার অধিকার। যখনই এই অধিকার বন্ধ করে দেওয়া হয়, তখন মানুষ ভাবে লোকটা কতই না স্বার্থপর। কিন্তু আসল কথা হচ্ছে মায়ার বশবর্তী হয়ে অতিরিক্ত দিয়ে দিয়ে আমরাই এদেরকে উল্টো স্বার্থপর বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, আমি নিপা। স্বাগতম জানাচ্ছি আমার পেজ বং নিপাতে। অনেকদিন পর একটা প্রপার ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার রান্নাবান্না, বাজার করা, বাজার গোছানো, বাজারের দিনের একটা ভ্লগ নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। যদিও খুব করে বলেছিলাম এখন থেকে বাজার আমিই করব, কিন্তু কয়েকদিন করার পরে মনে হলো এই মাছ মাংস তারপরে কাঁচা বাজার আমার পক্ষে করা সম্ভব না। মাছ মাংসের বাজারে তো আমি কোনোদিন যাইনি, তবে কাঁচা বাজারে যাওয়ার পর আমার যে দশা হয়েছে তাতে মনে হয়েছে আমার হাজব্যান্ডেরই করা ভালো। তো আমার যা যা মনে হবে যে কেনা প্রয়োজন বা দরকার, আমি এই ভ্যান গাড়ি থেকে আসার পথে এদিক দিক ওদিক থেকে যেটা যখন দরকার কিনে নিয়ে আসি। আপাতত বাজার টাজারের দায়িত্ব ওই পালন করে, আর গোছানোর কাজটা আমার খালাই করে। তবে উনি না থাকলে তখন আমাকে বাজার গোছানো, রান্নাবান্না সবই একা হাতে করতে হয়। তো যাই হোক, আমি আজকে কিভাবে রান্না করলে লতি খেলেও গলা চুলকাবে না তা শেয়ার করব। আর তার জন্য লতিটাকে প্রথমে একটু পানিতে সেদ্ধ করে নিলাম। আমি কখনো আমার মা বা আমার শাশুড়ি বা যাদেরকেই দেখেছি রান্না করতে, লতি এভাবে রান্না করতে দেখিনি। জানি না আপনারা কারা কারা এভাবে রান্না করেন, মানে প্রথমে লতিটাকে পানিতে একটু ভাপ দিয়ে তারপরে রান্নাটা করা। এতে রান্নার যেমন সময়ও কমে যায়, তার চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, কচুরলতি খেলে অনেকের গলা চুলকায়। তো এইভাবে যদি ভাপ দিয়ে পানি ফেলে নেন তাহলে আর কচুরলতিতে গলা চুলকাবে না। একদম পরীক্ষিত, আমি রান্না করেও দেখলাম ব্যাপারটা আসলেই তাই। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই মশলা কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিলাম কষানোর জন্য। আপনারা চাইলে চিংড়ি মাছ প্রথমে ভেজেও নিতে পারেন, দুইভাবেই করা সম্ভব। তো এই গলা চুলকানো নিয়ে একটা মজার কথা বলি। কচুরলতি খেলে আমাদের ওখানে একটা প্রবাদ ছিল, যারা ঝগড়াটে ওদের গলা চুলকাবে। তো যদি কখনো এরকম হয়েছে যে গলা সত্যিকার অর্থে আমার চুলকাচ্ছে, আমি কাউকে কখনো এই ব্যাপারটা শেয়ারই করতাম না যে আজকে কচুরলতি খেয়ে আমার গলা চুলকাচ্ছে, পাছের লোকে আমাকে ঝগড়াটে বলে এই ভয়ে। তো এই প্রবাদটা একটা সময় সত্যিকার অর্থেই আমি মানতাম যে মনে হয় এটা সত্যি। পরে আসলে বুঝলাম যে এরকম কোনো ব্যাপার না, যখন আর কি বড় হলাম তখন বুঝতে পারলাম। তো যাই হোক, আজকে আরেকটা টিপস দিলাম যে এভাবে যদি সেদ্ধ করে রান্না করেন তাহলে আর গলা চুলকাবে না। যাদের মধ্যে ভয়টা থাকে যে ঝগড়াটে প্রমাণ হয়ে যাবেন তাই কচুরলতি খান না, তারা এখন থেকে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এরপরে চলে আসলাম আমি আরেকটা খুবই শখের একটা রান্না করব। আমি এই রান্নাটা আন্দাজের উপর করছি। ছোট মাছ আছে, তো ভাবলাম জলপাই থাকতে থাকতে ছোট মাছ, জলপাই আর টমেটো দিয়ে একটা টক রান্না করে ফেলি। তো আমি এই জন্য এর সাথে সবজি হিসেবে বেগুন আর আলু নিয়েছি। জানি না আমি টকের মধ্যে কি কি দেয়, তো আমার কাছে মনে হয়েছে যে নর্মাল তরকারি রান্নার মধ্যেই ব্যাপারটা আমি টক করে ফেলবো, তাহলে ওটাই হবে। যদিও আমি মাছের টক হিসেবে আমার মাকে যেভাবে রান্না করতে দেখেছি সেই ব্যাপারটা খেতে পারবো না, কারণ ওটাতে মাছগুলোকে কখনো ভেজে নেয় না। আর আমি যদি মাছ না ভেজে রান্না করি তাহলে এই যে ছোটো মাছের যে একটা সাদা সাদা ভাব, এটা দেখলে আমার হাজব্যান্ডও খাবে না। আর আমিও আসলে মা যখন ওই টকটা রান্না করতেন এই কারণেই খেতে পারতাম না। তো আমি যাই হোক নিজের মতো করে বসিয়ে দিলাম, একদম তরকারি যেভাবে রান্না করে সেভাবে বসিয়ে পানি দিয়ে পাশের চুলায় আরেকটা রান্না করব, সেটার জন্য চলে আসলাম। আমি আজকে করলা চিংড়ি দিয়ে করব। আজকে দুটো রান্নাই আমার চিংড়ি দিয়ে হয়ে গেল। তো ভাবলাম করলা একটু আলু দিয়ে তারপর চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুব মজা হয়, তাই ভাবলাম আজকে এভাবেই করি। আর আমি যখন করলা রান্না করি আমি করলাটা একটু সবুজ রেখে এবং একটু ক্রাঞ্চি ভাব রেখে রান্না করি। শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্তই আমি চুলায় রাখি, তারপর আমি নামিয়ে ফেলি। এখানে কিন্তু আমি একদম খুবই সামান্য চিংড়ি দিয়েছি। আসলে চিংড়ি দেয়াই হয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য, করলাই এখানে মেন। তারপরে যে পাশের চুলায় তরকারির মধ্যে আমি জলপাইটা দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি চুলার মধ্যে তরকারিটা দমে রেখে দেবো। আর দেখতে পাচ্ছেন খুব অল্প তেল দিয়ে আমি রান্না শুরু করেছিলাম, তবে ঢাকা দিয়ে যখন রান্না করছি দুটো তরকারি থেকেই তেল সুন্দর ভেসে উঠেছে। আর এদিকে আমার করলার রান্নাটাও শেষ, একদমই আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আমি সেই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি করলা। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সবুজ আছে করলার এখনও। তো আমার এভাবেই ভালো লাগে। আর একটু ক্রাঞ্চি রেখে রান্না করলে করলার সবুজ ভাবটা থাকে। আর এই তরকারিটা দেখেন উপর দিয়ে সুন্দর মতো তেল ভেসে উঠছে, দেখতে আমার কাছে ভালো লাগে। এভাবে তরকারির উপরে যদি তেল ভেসে ওঠে তখন দেখতে ভালোই লাগে।
তাই তরকারি রান্না করার সময় বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। রান্না করার সময় একটু কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই সুন্দর তেলের যে মিশ্রণটা সেটা মশলার ওপর ভেসে ওঠে। তো যাই হোক, রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমার ছোটোবেলার একটা ঘটনা বলি। খুব ছোটোবেলায় আমাদের বাসায় কিছু ভিক্ষুক আসতো। তো তখনকার ভিক্ষা দেওয়ার নিয়ম ছিল 1 মুঠ করে চাল ভিক্ষুককে দেয়া হতো। তো আমি কি করতাম, লুকিয়ে লুকিয়ে রান্না করা ভাত তরকারি দিয়ে দিতাম এবং ভিক্ষুকগুলো প্রায় রোজই আসতো আর আমি রোজই এভাবে দিতে থাকলাম। তবে একদিন ধরা খেয়ে গেলাম মায়ের কাছে এবং তারপরে যখন পরের দিন আর দিতে পারলাম না, ভিক্ষুকটা আমার সঙ্গে খুব বাজে বিহেভ করলো, যেন ওই ভাত তরকারি পাওয়াটাই তার অধিকার ছিল। এতদিন যে উনি পেয়েছেন সেটার জন্য কৃতজ্ঞ না থেকে বরং আজ কেন পেলেন না তাই নিয়ে উল্টো মন খারাপ করলেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।